আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২৭ নম্বর পর্ব নিয়ে আয়সা পড়ছি। নিরিবিলি আঙিনায় তিতির পাখির সুমিষ্ট কলরব, উঠোন জুড়ে খেলা করছে পরন্ত বিকেলের মোর্চে ধরা রোদ। সর্ষে ফুলের হলুদিয়া পরশে নব্যবধূর ন্যায় সেজে উঠেছে বাড়ির একধার। চারিদিকে পৌশালী মাতনের সুমধুর সমারোহ। উত্তরের কনকনে বৈরী বাতাসে শৈত্যপ্রবাহের তীব্র পূর্বাভাস। সমগ্র লন জুড়ে পরিচ্ছন্নতার শেষ নেই। অশরীরীর অশুভ আত্মাকে যেন ঝেঁটিয়ে বিদায় করেছেন স্বয়ং গৃহকর্ত্রী। দুপুরের ভাত ঘুমে বিভোর সারা মহল্লা। ঝিম ধরা এই নিগূঢ় নিস্তব্ধতার রেশ কাটিয়ে অকস্মাৎ ধরিত্রী কাঁপানো আর্তনাদে জেগে উঠল পুরো বাড়ি। পুরনো কংক্রিটের দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হল সেই হৃদয় বিদারক তীব্র হাহাকার। আসবাবের ঝনঝন আওয়াজে মুহূর্তেই প্রকম্পিত যেন সমগ্র বাড়ি প্রতিটি কোণ। ছাদের পাঁচিলে ঝিমুতে থাকা বেনামি পাখির দল একযোগে ডানা ঝাপটে চোখের পলকে উড়ে গিয়ে ঠাঁই জমালো অন্যত্র। উষা মাত্রই ফিরেছে স্কুল থেকে। বেবি পিঙ্ক কালারের হ্যালো কিটির ব্যাগটা এখনও ঝুলে আছে তার কাঁধেই। পরিশ্রান্ত শরীরটাকে টেনে টুনে দুরূহ কদমে ঘরের দুয়ারে এক পা রেখেছে কি রাখেনি, তন্মধ্যে ভেতর থেকে ভেসে এলো মেয়েলি ক্রন্দনের ব্যগ্র আওয়াজ। কান খাড়া করল উষা। সুপরিচিত কণ্ঠস্বরের ক্ষীণ আর্তনাদ কর্ণগোচর হতেই প্রবল শঙ্কায় আতকে উঠল তার দুর্বল চিত্ত। এক মুহূর্তও দাঁড়াল না মেয়েটা। পায়ের জুতো, কাঁধের ব্যাগ ইতিঅতি ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল ঘরের দিকে। আস্তে ধীরে নয়, বাতাসের বেগে গিয়ে থমকালো বসার ঘরে। ঘরের মাঝে ওলটপালট সব, যেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ চারিপাশ, যার সূত্রপাত হয়েছে কিয়ৎক্ষণ আগেই কেন্দ্রস্থল ওর বোন ঈশানী। হ্যাঁ, ঈশানী ফিরে এসেছে। আজ প্রায় ৩-৪ মাস পর দেখা মিলেছে তার, আর এই মুহূর্তে মায়ের রণচণ্ডীর মুখোমুখি সে। ১-২ করে পরপর ৪খানা চপেটাঘাত একাধারে হামলে পড়েছে তার মাখন নরম গালে। মারের আঘাতে তুলোর মতো গাল দুটো ছিঁড়ে আসার উপক্রম। গালের যন্ত্রণা ছাপিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে মস্তিষ্ক। চোখের সামনে ভন ভন করে ঘুরছে পুরো দুনিয়া। মেয়ের এহেন নাস্তানাবুদ অবস্থা দেখেও রাগে ভাটি পড়ল না রোকেয়া প্রাচীর। এতগুলো দিনের জমানো ক্রোধের বশবর্তী হয়ে ফের হামলে পড়লেন মেয়ের ওপর। এক হাতে রুটি তৈরির বেলুন নিয়ে অন্য হাতে আঁকড়ে ধরলেন ঈশানীর রেশমের মতো ঝুরঝুরে চুলের একাংশ। কথা বলার কোনো ফুরসত না দিয়েই জোর হস্তে বসিয়ে দিলেন কয়েক ঘা। কাঠের আঘাতে প্রচণ্ড যাতনায় টনটন করে উঠল ঈশানীর সমগ্র শরীর। কোনো মতে ক্ষীণ শ্বাস টেনে কাকুতি করে উঠল মেয়েটা। ছেড়ে দাও মা, লাগছে। ঈশানীর মুখ ফুটে মা ডাক বের হতে আগুনের মাঝে ঘি পড়ল যেন। ক্ষিপ্রতায় চিরবিড়িয়ে উঠলেন রোকেয়া। মুহূর্তেই মেয়েটার অন্য গালে সপাটে চড় লাগিয়ে ক্ষুব্ধতার শিয়রে পৌঁছে ক্রুদ্ধস্বরে বলে উঠলেন, কে তোর মা? মুখপুরি, এই মুখ নিয়ে আবার ফিরেছিস কোন সাহসে? মরে যেতে পারলি না, নাকি আমাদের মুখে চুনকালি লাগিয়ে যার সাথে ভেগেছিলি তার আর প্রয়োজন নেই? নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মায়ের বলা নোংরা কথা কর্ণগহ্বর ছুঁতে পারল না ঈশানীর। শেষ চরটা এতটাই জোরালো ছিল যে তাল হারিয়ে ছিটকে পড়েছে সোফার এক কোণে মেঝেতে। সোফার হাদলে লেগে ইতিমধ্যে রক্তপাত শুরু হয়েছে তার কপালের এক প্রান্তে। রোকেয়ার ধ্যান নেই তাতে। সে পুনরায় ঘাতের কাছের গরম পানির কেতলিটা ওর দিকে ছুঁড়তে উদ্যত হলেন। রাগে চিরবির করে বললেন, নোংরা মেয়ে ছেলে, এতদিন ধরে কোন নাগরে ভাত খাইয়েছে তোকে? কে দিয়েছে এত দামি জামাকাপড়? নষ্টামি করে ফিরে আসতে একটুও লজ্জা হলো না? তোকে দেখে ঘেন্না হচ্ছে আমার। এই মেয়ে পেটে ধরেছি, ছি, তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। এখনও বসে আছিস কোন মুখে? কপাল থেকে চুইয়ে পড়া রক্তে হাত চাপল ঈশানী। চোখ মুখ খিচিয়ে ব্যথা সংবরণ করে মায়ের কথার তাৎক্ষণিক প্রতিবাদ করে বলল, আমি কোনো নোংরা কাজ করিনি, মুখ লুকানোর মতো কোনো অসভ্যতায় জড়াইনি, তাহলে লজ্জা পাবো কেন? মেয়ের জুৎসই প্রত্যুত্তরে শরীরে আগুন ধরে উঠল রোকেয়ার। প্রচণ্ড রাগে থরথর করে কম্পিত হল তার আকপৌড়ে মেজাজি শরীর। ঈশানীর বাক্য শেষ হতেই ফের ছুঁড়তে নিলেন হাতে থাকা কেতলিটা। কেতলির মধ্যে গরম পানি বিদ্যমান। সেই ভেবে জোর কদমে বোনের নিকট ছুটে এলো উষা। 2 হাতে আগলালো তাকে। তবে কেতলি হাতছাড়া হওয়ার আগে পেছন থেকে রুক্ষ আওয়াজ ভেসে এলো এক পরিচিত বৃদ্ধার, থাম শুনো, তোর মাইয়া ফুয়ার গাত হাত কিল্লাই তুলল।
থাম বলছি, এত বড় মেয়ের গায়ে হাত কেন তুলছিস? ঈশানীর নানি ডেবোরা বৃদ্ধা মানুষ, খানিক আগেই দুপুরের খানা শেষে গা এলিয়েছিলেন বিছানায়। এরই মাঝে শুরু হয়েছে বসার ঘরের প্রলয়ঙ্কারী তাণ্ডব। ফলস্বরূপ মেয়ের চিৎকার চেঁচামেচিতে হতচকিত হয়ে একদণ্ড শুয়ে থাকার ফুরসত পেলেন না বৃদ্ধা। লাঠি ভর করে তাড়াহুড়ো কদমে নেমে আসেন নিচতলায়। অবশেষে এতগুলো দিন বাদে বড়নাতনিকে দেখে আরেক দফা স্তম্ভিত হয়ে পড়েন তিনি। তারা তো ধরেই নিয়েছিলেন এই মেয়ে আর ফিরবে না। পুলিশ কেস, কোর্টে দৌড়ানো, অতশত ঝামেলা করার লোকবল কিংবা আর্থিক স্বাচ্ছল্যতা কোনোটাই তাদের নেই। অগত্যখা থানায় একছত্র সাধারণ ডায়েরি করে চুপচাপ হাত গুটিয়ে নিয়েছিলেন সকলে। লোক মুখে কানাঘুষায় শুনেছিলেন যে ছেলের সঙ্গে পালিয়েছে তার সঙ্গেই নাকি বিদেশ পাড়ি জমিয়েছে তার নাতনি। সেই ভেবে আরও একদস্তর স্বস্তিতে হাঁপ ছেড়েছিল পরিবারের সকলে। কিন্তু এতগুলো দিন বাদে এভাবে ফিরে আসায় আশঙ্কার টানাপোড়নে কলিজা শুকিয়ে কাঠ হল বৃদ্ধার। কিয়ৎক্ষণ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থেকে সমস্তটা পর্যবেক্ষণ করে মেয়েকে থামানোর প্রয়াসে হাঁক ছাড়লেন তিনি। মায়ের অযাচিত আওয়াজে থমকালেন রোকেয়া। ঘাড় ফিরিয়ে পেছন দৃষ্টিপাত করতে দেখলেন লাঠি ভর করে তার মা দাঁড়িয়ে। ডেবুরা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোখাচোখি করলেন এক পল। পর মুহূর্তেই সোজা পায়ে এগিয়ে গেলেন নাতনির অভিমুখে। হাত বাড়িয়ে টেনে তুললেন ঈশানীকে। বয়সের ভারে কুঁচকে যাওয়া আলতো হাতে ওর রক্তজমাট মুখে আদুরে পরশ বুলিয়ে শান্ত স্বরে বললেন, উবুক, আর নাতনির মুখিবা ইল্লাফুয়াই কা গিয়ে? উবুক, আমার নাতনির মুখটা এমন শুকিয়ে গিয়েছে কেন? নানির আদুরে কথায় সমস্থিত হতে পারল না ঈশানী। কারণ সর্বোপরি মায়ের কানে কূটনৈতিক পরামর্শগুলো যে নানিই দিয়ে থাকে, এতগুলো বছরে তা আর অজানা নয় ঈশুর। সহসা আবেগ সংবরণ করে নাক টেনে চুপ হয়ে রইল মেয়েটা। বুকের মাঝে অভিমানের তোলপাড়, অথচ কাছে বসিয়ে দুটো খাবার মুখে তুলে দিয়ে এতগুলো দিনের চড়াই উতরাইয়ের কাহিনী শোনার জন্য বসে নেই কেউই। ওসব কলুষিত অধ্যায়কে এ জীবনের সামনে আনার জন্য যেই মনের জোরটুকু প্রয়োজন, সেটাও এই মুহূর্তে অবশিষ্ট নেই ঈশুর মাঝে। আর না আছে সকলের সম্মুখে নিজেকে জাহির করার ন্যূনতম ইচ্ছে। অতএব চুপ ফেকি পরিস্থিতি সামলানোটা বুদ্ধিমানের কাজ। এইল্লা গড়ি এন্নে হ্যানে মারে, এভাবে কেউ মারে? ঈশানীর ভাবনার ছেদ ঘটে নানির উদ্বিগ্নতায়। এবারও নিশ্চুপ মেয়েটা। কোমল চিবুকে সন্তর্পণে হাত বুলিয়ে নানি ফের শুধায়, তুই এহালা কিল্লাই, নাতি জামাই হোডে? তুই একা কেন? নাতি জামাই কোথায়? নানির কথায় ছলকে উঠল ঈশানী। আশ্চর্য কণ্ঠে শুধালো, নাতি জামাই মানে কি বলছো এসব নানি? ঈশানীর কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন রোকেয়া। দাঁতের মাঝে দাঁত পিষে ঝাঁঝালো গলায় বলেন, ঢং পেয়েছে ঢং, কোথায় না কোথায় থেকে বেলাল্লাপনা করে এতদিন বাদে ফিরে রসিকতা জুড়েছে আমাদের সাথে। মহল্লার সবাই জানে তুই জিসানের সঙ্গে পালিয়েছিস, আর এখন নাটক করা হচ্ছে। দেবরা শাসানেন মেয়েকে, জোর গলায় থামিয়ে দিয়ে ফের হাসি মুখে নাতনিকে শুধালেন, হ্যাঁ রে, বিয়ে হয়নি? মায়ের আর নানির অযাচিত প্রসঙ্গে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ঈশানীর। নিজের নামে তৈরি হওয়া এত এত কুৎসাতে মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে ওর। কিসের স্বস্তি, কিসের কি, এ যেন অসহায়ত্বের নদী ছাড়িয়া মহাসমুদ্র। তবে ঘাবড়াল না মেয়েটা। অহেতুক কথা বিনাবাক্যে উপেক্ষা করে কপাল সংকোচন করে নিল ব্যতিব্যস্ততায়। কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই মায়ের কথার পাছে ব্যগ্রস্বরে বলে উঠল, জিসান ঠিক আছে, ওর কিছু হয়নি তো, ভালো আছে ও? ঈশানীকে শঙ্কিত দেখাচ্ছে, দৃষ্টির জুড়ে ভর করেছে অহেতুক কাতরতা। মেয়ের উদ্বিগ্নতায় কপাল কুঁচকে ফেলল রোকেয়া। মাকে উদ্দেশ্য করে বিরক্তির স্বরে বলল, দেখলে মা, দেখলে, যার সাথে পালিয়েছে তার নাকি খবরই জানে না। এত নাটক কোথা থেকে শিখেছিস? আমি তো শেখাইনি। তখন থেকে পালিয়েছি অপবাদ কেন দিচ্ছ? আমি কারো সঙ্গে পালাইনি। মেজাজ সংবরণ করতে না পেরে তৎক্ষণাৎ তেতে উঠল ঈশানী। দিশেহারা মস্তিষ্কের পাহাড় সমান ভার গইতে না পেরে ক্লান্ত পথিকের ন্যায় তপ্ত শ্বাস ছেড়ে আহত গলায় বলল, আমি ভালো ছিলাম না মা, বিশ্বাস করো, আমি মোটেই ভালো ছিলাম না। ভয়ঙ্করভাবে ফেসে গিয়েছিলাম একটা জায়গায়, যেখানে কোনোদিন বেঁচে ফিরব কিনা, তোমাদের আদৌ দেখতে পাবো কিনা, সেটাও জানা ছিল না আমার। ঈশানীর এত এত আহাজারির পাছে চড়াত করে উঠলেন রোকেয়া। আচানক ঝাড়ি মেরে বললেন, আবারও নাটক শুরু করেছিস? আবারও?
চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস, অথচ মুখে বুলি আওড়াচ্ছিস তুই ফেসে গিয়েছিলি। বলি নিজের মাকে তোর এতই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ রাখিসনি। তোর ছোট বোনটা সবে স্কুলে পড়ে, বাড়িতে বৃদ্ধা নানি। এত কিছু জানার সত্ত্বেও তুই চাকরি ছেড়ে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস পালিয়ে গিয়ে তুই নাকি মোটেই ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব? মায়ের অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। অশ্রুসিক্ত নয়নজোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে। পরনে গুচ্চি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে শ্যানেলের তৈরি ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক, কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা, যার মূল্য ঈশানের নিকট 1 পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষটার মতোই এই পোশাকগুলোকেও আমূল ঘৃণা করে ঈশানী। নেহাত লজ্জা নিবারণের সম্ভ্রমের প্রয়োজন, তাই পড়েছিল এতদিন, কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই। জামা কাপড়গুলোর উৎস ভাবতে গিয়েই অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে মেয়েটার বক্ষ পিঞ্জর। এই দামি পোশাকগুলো ওকে মোটেই শান্তি দিচ্ছে না, ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেন্ট হাউসের সেই ভয়াবহ নিশীথে ডুবে থাকা মরিচিকার সম্রাট নিশাচর এরিশ ইউভানের ধারালো মুখাবয়ব, তার পাষণ্ড হৃদয় থেকে উগড়ে আসা প্রতিটি কলুষিত বাক্য, মিসাইল হামলার সেই বিভৎস দৃশ্যপট, কীট পতঙ্গের মতো বর্বর হত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পণ্যের মতো বেচা কেনা, মতের অমিল হলেই শ্যুট করে দেওয়া, আর পরিশেষে এরিশ ইউভানের সেই বেসমেন্টের নৃশংসতা। প্রতি পদে পদে যেই মানুষটা ওকে ভোগ্য পণ্যের মতোই একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি একবারও। হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেসব, কিন্তু এতে ঈশানের সম্মানহানি কি হয়নি মোটেই? হয়েছিল তো বটে। চাকচিক্য পোশাকের অন্তরায় ওই বিভৎস কলুষিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে ওঠে ঈশানের। অজান্তেই ভয়ের তোড়ে শিউরে ওঠে মেয়েটা। মস্তিষ্কের খেই হারিয়ে এক নিমেষে শরীর থেকে ছুঁড়ে ফেলে দেয় রেশমের মতো ফিনফিনে কোমল স্কার্ফটা। অতঃপর ওভারকোটটা টেনে খুলতে খুলতে তরতরিয়ে উঠে যায় দোতলায়। গন্তব্য নিজের কক্ষ। এগুলো না ছাড়তে পারলে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। ঈশানীর যাওয়ার পানে হতবিহব্বল নয়নে তাকিয়ে আছে সকলে। ওকে এভাবে বিনা বাক্যে ঘরে চলে যেতে দেখে কটমটিয়ে ওঠেন রোকেয়া। মেয়েকে আটকানোর পায়রা করে তিনি সিঁড়ি ডিঙিয়ে উঠতে উদ্যত হয়ে বললেন, কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কোনো আশ্রম নয় যে যেখান থেকে খুশি নোংরামি করে ফিরে এসে বিনা কৈফিয়তে ঘরে ঢুকে পড়বি। এটা ভদ্রলোকের বাড়ি, পাড়া মহল্লায় চলতে হয় আমাদের। এক পা সিঁড়িতে দিয়েও বাধাহীন সম্মুখে এগোতে পারলেন না রোকেয়া। তার আগেই চোখের ইশারায় মেয়েকে ধরাশায়ী করলেন দেবরা। কুঁচকে যাওয়া নিতল চোখে অকস্মাৎ আগুন ধরিয়ে খেঁকিয়ে উঠলেন তিনি, বললেন, নিজের হতি গরিবাল্লাই এমন উঠি পড়ি লাগ্য স্কিল্লায় ন ভুলিস ঘরি বা মায়াফোয়া ইতির। মায়ের কথা শেষ হতে না হতেই থমকে গেলেন রোকেয়া। তপ্ত শ্বাস ছেড়ে বললেন, এবার আর ছাড়াছাড়ি নেই কোনো, ওকে যোগ্য পাত্রস্থ করে তবেই দম নেব আমি। জেল্লা মনত হয় এল্লা গরিস, সা জামা হত্যা এগিন বহুত দামি ফাল্লার। কথাগুলো বলার সময় উচ্ছ্বাসে চিকচিক করে ওঠে বৃদ্ধার শীর্ণকায় মুখাবয়ব। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হল না সেই খুশির ঝিলিক। নানির উচ্ছ্বাসের পারদে এক বালতি জল ঢেলে দিয়ে মেঝেতে অযত্নে পড়ে থাকা জামাকাপড়গুলো এক নিমেষে কুড়িয়ে নেয় উষা। সেগুলো বাহুবদ্ধ করে নিজের ঘরে যেতে যেতে নানিকে ভেঙচি কেটে বলে, বুড়ির শখ কত। বিগড়ে যাওয়া নাতনির পানে চেয়ে দাঁত খিচিয়ে ওঠেন নানি। বিরক্তির স্বরে বিড়বিড় করেন, জার্গো মাইয়াফুয়া হত্যুন। জামা কাপড় ছেড়ে কপালে একটা অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে মাত্রই জানালা ঘেঁষে বসেছে ঈশানী। আজ বহুদিন বাদে নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে ওর। বুকের মাঝে নীরব আছে পুড়তে থাকা অসহনীয় দাবানলের হয়তো ইতি ঘটবে কোনো একদিন। বিভীষিকার সমাপ্তি ঘটিয়ে মুক্তি পাবে স্মৃতির পাতা। সেদিন হয়তো সত্যিকারের পরিসমাপ্তি ঘটবে এই নৃশংসতার। কিন্তু খারাপ সময়, খারাপ স্মৃতি, এগুলো কি এত সহজে ভোলা যায়? মানবজাতি বরাবরই আবেগ দ্বারা পরিচালিত। ভালো সময় দীর্ঘক্ষণের হলেও মানুষ তা মনে রাখে না খুব একটা, অথচ ক্ষণিকের সামান্যতম খারাপ স্মৃতিটাকেও তারা আঁকড়ে ধরে থাকে সারা জীবন। তবুও ঈশানী অপেক্ষারত। পেছনের কলুষিত স্মৃতিকে ছুঁড়ে ফেলে একটা স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার প্রয়াসে দিবানাতি অপেক্ষার প্রহর গুনছে অন্তর্মুখী মেয়েটা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? নীরবে অতিবাহিত হল কিয়ৎক্ষণ। আশেপাশে প্রগাঢ় নিস্তব্ধতা।
সন্ধ্যার বুক চিরে বিষণ্ণ আধারের হাতছানি, যেন কেউ কোথাও নেই, শুধু ইস্যু আর তার অন্তহীন ভাবনারা তমসায় হাবুডুবু খাচ্ছে নির্নিমেষ। পরমুহূর্তেই কি ভেবে যেন বাস্তবতায় ফিরে এলো মেয়েটা। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে পুরনো মোবাইল ফোন আর একটা সিম তুলে নিল নিঃশব্দে। অতঃপর আটপৌড়ে মোবাইলখানায় সিম প্রতিস্থাপন করে ডায়াল করল একটা বেনামি নাম্বারে। একবার দুবার করে কয়েকবার রিং হতেই অপর প্রান্ত থেকে ফোন রিসিভের পিক পিক আওয়াজ ভেসে এলো। মৃদু সেই আওয়াজটুকু কর্ণগোচর হতেই এপাশ থেকে দ্বিধাগ্রস্ত স্বরে ডেকে উঠল ঈশানী, হ্যালো, জিসান। টিকটিক করে ঘড়ির কাঁটা জানান দিয়ে যাচ্ছে রাতের অন্তিম প্রহরের নীরব আগমন। বাইরে তুষারপাতের একচ্ছত্র বিচরণ, বরফের আস্তরণে ডুবে আছে প্রকৃতি। কেমন যেন ঠান্ডায় জমে মৃত লাগছে সব। আজকাল এই নির্জীবতা, এই বিষণ্ণ নীরবতা বড্ড বিরক্ত লাগে অ্যারিসের। মস্তিষ্ক ছাপিয়ে সেই বিরক্তিটুকু অনমনে উদ্ভাসিত হয় তার সমগ্র মুখমণ্ডলে। তুষার আচ্ছাদিত মস্কো শহরের মতোই এক টুকরো বরফখণ্ডে রূপান্তরিত হয়ে আছে তার বিধ্বস্ত নিগূঢ় চিত্ত। হৃদয়হীন লোকটার অনুভূতি প্রকাশের ভাষা জানা ছিল না অভিমানিনীর অভিব্যক্তি বুঝে ওঠার অভিনব কৌশল। তাই তো সব সময়ের মতোই পরিশেষে তার প্রাপ্তির খাতা শূন্য। অনুভূতি দিয়ে প্রাপ্তি বিচার করা মূর্খতার লক্ষণ। অ্যারিস সেটা ফলাতে চায় না কখনোই। ওর কাছে জীবন মানে ভ্যালু অফ পাওয়ার, কলুষিত হওয়ার কোনো পরিসীমা নেই। অ্যারিস সাইকোপ্যাথ না, তবুও ওর ক্রাইমগুলো অত্যন্ত সুনিপুণ আর দূরদর্শী। অবশ্য সবটাই ব্র্যাটওয়াইয়ের কামাল। ব্র্যাটওয়াই ওকে জানোয়ার বানিয়েছিল, কিন্তু ঠিক কীরূপ জানোয়ার সে কথা আজও পুরো আন্ডারওয়ার্ল্ডের অন্তরায়। আজকাল ঈশানীর ব্যাপারে ভাবতে গেলে গতি হারায় হৃদযন্ত্র। সেই বেপরোয়া বেগতিক হৃদয়ের লাগামটা নেয় অপারগ স্বয়ং মাফিয়া বস। যে কোনো পন্থায় মেয়েটার সান্নিধ্য পেতে চায় মন। 1000 কিলোমিটারের দূরত্বে থেকেও সেই নীল চোখের অন্তরালে ডুব দিতে চায় মস্তিষ্ক, হোক সে যতই খারাপ আর অশুভ পন্থা। তাহলে কি এটাই সাইকোনিউরোসিস? অ্যাম আই সিক? আমি কি ওর জন্য ধীরে ধীরে ডেসপারেট হয়ে পড়ছি? বর্ষিত তুষারপাতের বিপরীতে কাঁচের দেওয়ালের অভিমুখে দাঁড়িয়ে অনমনে বিড়বিড় করল মাফিয়া বস। বিধিবাম। মস্তিষ্ক উত্তর খোঁজার আগেই ভাবনার সুতো ছিঁড়ে যায় তার। পেছন থেকে নিম্ন স্বরে ডেকে ওঠে আগন্তুক, প্রিভিয়েত মাই লর্ড। অ্যারিস পেছনে ঘুরতে না ঘুরতেই নতজানু হয়ে সম্মান জানালো গার্ড। চোখের পাতায় কিঞ্চিত পলক ছেড়ে সম্মান গ্রহণ করে পরবর্তী আর্জিতে অবিচল থাকার আদেশ জানালো পাইথন লিডার। প্রথমে কিছু অপ্রাসঙ্গিক কথা দিয়ে শুরু করে লোকটা জানালো, পাইথন প্যারাডাইসের বেশ কয়েকটি ক্লাব দখলে নিয়েছে ড্রাগন হান্টার গ্রুপ। তাদের গুপ্তচরেরা ইতিমধ্যে অর্ধশতাধিক পাইথন গার্ডসকে হত্যা করে ধরাশায়ী করে দিয়েছে অন্যদের। স্ল্যাটগুলো সব তাদের হাতে বন্দী। তুষার বস গন্তব্যে না থাকায় গার্ডসরা সেভাবে লিড পায়নি, ফলস্বরূপ এই অবনতি। কথা বলার সময় তীব্র শঙ্কায় কণ্ঠনালী তীর তীর করে কাঁপছিল তার। এই বুঝি রুথলেস মাফিয়া বসের নৃশংসতার শিকার হতে হয় তার। ক্লাবের খবরাখবর সাধারণত তুষারই হস্তান্তর করে অ্যারিসকে। গার্ডসরা অনিবার্য কারণ ব্যতীত সম্মুখীন হয় না মাফিয়া বসের, যেন নিষিদ্ধ দুনিয়ার বিধ্বংসী জানোয়ারের ভয়ে অহর্নিশ জর্জরিত সকলে। কিন্তু এখন তো তুষার নেই। ক্লাবে ঘটে যাওয়া একের পর এক অতর্কিত হামলার কথা জানানোটা জরুরি। তাই তো এই অকুতভয়ী আগমন। গ্লাসের ওয়াইন ফুরিয়ে এসেছে। অ্যারিস ঈশানীর এত আহাজারির পাছে চড়াত করে উঠলেন রোকেয়া। আচানক ঝাড়ি মেরে বললেন, আবারও নাটক শুরু করেছিস? আবারও? চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস, অথচ মুখে বুলি আওড়াচ্ছিস তুই ফেসে গিয়েছিলি। বলি নিজের মাকে তোর এতই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ রাখিসনি? তোর ছোট বোনটা সবে স্কুলে পড়ে, বাড়িতে বৃদ্ধা নানি। এত কিছু জানা সত্ত্বেও তুই চাকরি ছেড়ে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস পালিয়ে গিয়ে তুই নাকি মোটেই ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব? মায়ের অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। অশ্রুসিক্ত নয়নজোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে। পরনে গুচ্চি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে শানেলের তৈরি ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক, কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা, যার মূল্য ঈশানীর নিকট 1 পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষটার মতোই এই পোশাকগুলোকেও আমূল ঘৃণা করে ঈশানী। নেহাত লজ্জা নিবারণের সম্ভ্রমের প্রয়োজন, তাই পড়েছিল এতদিন। কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই।
জামাকাপড়গুলোর উৎস ভাবতে গিয়েই অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে মেয়েটার বক্ষ পিঞ্জর। এই দামি পোশাকগুলো ওকে মোটেই শান্তি দিচ্ছে না, ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেন্ট হাউসের সেই ভয়াবহ নিশীথ। নিশীথে ডুবে থাকা মরিচিকার সম্রাট নিশাচর এরিশ ইউভানের ধারালো মুখাবয়ব, তার পাষণ্ড হৃদয় থেকে উগড়ে আসা প্রতিটি কলুষিত বাক্য, মিসাইল হামলার সেই বিভৎস দৃশ্যপট, কীটপতঙ্গের মতো বর্বর হত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পণ্যের মতো বেচা কেনা, মতের অমিল হলেই শ্যুট করে দেওয়া, আর পরিশেষে এরিশ ইউভানের সেই বেসমেন্টের নৃশংসতা। প্রতি পদে পদে যেই মানুষটা ওকে ভোগ্য পণ্যের মতোই একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি একবারও। হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেসব, কিন্তু এতে ঈশানের সম্মানহানি কি হয়নি মোটেই? হয়েছিল তো বটে। চাকচিক্য পোশাকের অন্তরায় ওই বিভৎস কলুষিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে ওঠে ঈশানের।